আমি ওকে দেখিনি জানো, শুধু জানি যে আছে, আমি ওকে একবারও দেখিনি। তোমাদের বাচ্চার কিচ্ছু হয়নি দেব। কি বলছো রাশি? হ্যাঁ দেব, আমি একদম ঠিক কথা বলছি। হয়তো অনেক খারাপ কিছু হতে পারতো, কিন্তু রাধা মাধবের দয়ায় ও খুব ভালো আছে। ও কোথায় রাশি? কোথায়? যেভাবেই হোক আজ আমি দেবের কাছে ওর বাচ্চাকে ফিরিয়ে দেবই। হয়তো অশ্মিকে ফিরিয়ে দিতে একটু সময় লাগবে। ততদিন দেব অশ্মি দুজনের থেকে যত দূরেই থাকুক না কেন, তুমি ওদের ভালোবাসার সংসারটাকে রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। আমার নিজের ভালোবাসা আজ অন্যের হয়ে গেছে। নিজের জন্য তোমার কাছে চাওয়ার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। তবে যত পাপ ওই অবলারায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আর আবারও তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আর সত্যি যদি তুমি থেকে থাকো তাহলে দেব আর ওর বাচ্চাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে। ভালো রেখো ঠাকুর, ওদের ভালো রেখো। না 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 না, এসব তুমি কি বলছো বলো তো মা? আমি তোমাদের ব্যাপার না কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ওকে ভালোবাসো, স্নেহ করো, সব বুঝতে পারলাম, কিন্তু ভুলটাকেও তো ভুল বলতে হবে। তার জন্য যতটা শাসন করা দরকার ততটা করো। তুই আমার শাসন মানিস? আমার সব কথার পাত্তা দিস যে ও দেবে? আমি অত আর্গুমেন্টে যেতে চাই না। ও যা খুশি তাই করবে আর সবসময় সেটা আমাকে মেনে নিতে হবে কেন? ওয়াই? এই প্রশ্নটা তুই নিজের মনকে কর জেসি। কি লাভ মা? ও কি কখনো নিজের মনের কথা শুনেছে? তুই চুপ কর, সবসময় আমাদের কথার মাঝখানে আসবি না। তাহলে 6 মাস টাইমের ব্যাপারটা না তুমি ওকে মনে করিয়ে দাও। হ্যাঁ, মান্না তো আমার কাছে 6 মাস টাইম চেয়ে নিয়েছিল, সেটা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। এইসব শর্ত টর্ত না, এসবের মধ্যে যেই তোমার সব থেকে বড় ভুলটা হয়েছে। হ্যাঁ, এখন তো এসব কথা বলবি, আমি তোর ভালো চাই কি না? দেখ জেসি, তুই নিজেকে অনেকটা বদলেছিস, আর সেটা কার জন্য আমরা সেটা ভালো করেই জানি। তোকে আমার বারবার অনুরোধ, এমন কিছু করিস না যাতে মান্নাত ও সিদ্ধান্ত বদলায়। ও কি বলেছে তোমাকে? ও ভালোবাসে আমাকে, বিয়ে করবে আমাকে? ও আমাকে কথা দিয়েছে 6 মাস পর আমি ওর কাছে যা চাইবো আমাকে তাই দেবে, আমার সব কথা রাখবে ও। তোমার সব কথা রাখবে, কিন্তু আমি ওর কথা ওর মুখ থেকে শুনতে চাই। আমি কারোর উপর কিছু চাপিয়ে দিতে চাই না। মা, তুমি আমার ভালো চেয়ে এত কিছু করেছো, শুধু ভুলে গেছো যে ভালোবাসার শর্ত মেনে হয় না। জেসি, আর যদি এমন হয় যে 6 মাস পর মান্নাত তোকে বলে যে তোকে কোনোদিন ভালোবাসেনি, সেই আঘাতটা তুই সহ্য করতে পারবি তো? আমি নিজেকে ওর ভালোবাসার যোগ্য করে তুলবো, সেই বিশ্বাস আমার নিজের উপর আছে। আর ও আমাকে ভালোবাসবে সেই বিশ্বাস আমার ওর উপর আছে। তাই ফার্দার আমাকে এসব মেনে নিতে বলো না। জেসি, এতে তোর নিজের ক্ষতি তুই নিজে করবি কেন? আমার কথা বুঝতে পারছিস না তুই? আমি আমাকে নিয়ে ভাবি না মা, আর তোমরা ভাবো ও কি ভাবলো। আমি এসব মেনে নিতে পারবো না। ওর কোনো রকম ক্ষতি আমি মেনে নিতে পারবো না মা। মান্নাত, মান্নাত আমার, শুধু আমার। এতদিন যখন এত কিছু করেও কিছু হলো না, এবার দেখাই যাক না কি হয়। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ওই মান্নাতের জন্য তুমি 10 লাখ টাকা অ্যানাউন্স করে দিয়ে এলে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি
আমি ইম্পালসিভ নই ভিকি। আমি যে ভেবে চিন্তে কাজ করি সেটা তোমার জানা উচিত ছিল। ভেবেচিন্তে 10 লাখ টাকা অ্যানাউন্স করে দিয়ে চলে এলি। কাজ কিছু হবে? 10 লাখ টাকা তো একটা টোপ, আর ওই টোপের লোভে 2-3 জন ডেসপারেটলি ট্রাই করবে, আর তাতে মনে হয় একজন না একজন সাকসেসফুল হবেই। আমরা জড়াবো না, অথচ মান্না তান্টির সামনে বেনাকাব হবে। তুমি রিল্যাক্স করে বসে খেলাটা শুধু দেখো। পলাশদের আন্ডার এস্টিমেট করো না রিটা। ও যদি মান্নাতকে বেনাকাব করে ফেলতে পারে, টাকাটা বেফালতু যাবে। টাকাটা বড় নয় ভিকি, আমাদের আসল উদ্দেশ্য হলো মান্নাতকে রয়্যাল ম্যানশন থেকে তাড়ানো। সেই কাজটা হলেই তো হলো, তাই না? স্টিল 10 লাখ টাকা ইজ টু মাচ রিটা। উফ, তুমিও যেমন, খালি 10 লাখ টাকার পিছনে কেন পড়ে আছো? আরে বলেছি বলে কি সব কথা রাখবো নাকি? अच्छा, ये चल रहा है तुम्हारे दिमाग में, हाँ? Well done, Rita. शाबाश। কন্ট্রোল ইয়োরসেলফ ভিকি। তুমি ভুলে যাও না, আমি তো এখন অন্য একজনের ওয়াইফ। অন্য একজনের ওয়াইফ? তোমার হাতে আর কতটা সময় আছে সেটা খেয়াল আছে সামন্ত? হ্যাঁ ম্যাডাম, আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। তুমি কি চালাচ্ছ সেটা জানার আমার দরকার নেই, আমি শুধু খবরটা চাই। রাশির মতো দেখতেও যদি কেউ থাকে, আমার তাকে চাই। একবার পেয়ে গেলে সামনে কেন, যেখানে বলবেন সেখানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবো। তবে একটা রিকোয়েস্ট করব ম্যাডাম। আর সময় পাবে না সামন্ত। না মানে এ তো একেবারে ওই খড়ের গাদায় ছুঁচ খুঁজে বেড়ানোর মতো ব্যাপার, তো তাই যদি সময়ের একটু এদিক ওদিক হয়ে যায় সেই কারণেই। রাশির মতো দেখতে 10টা মেয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি বাইরে সামন্ত? সেটা হলে তো একটাকে ধরে নিয়েই চলে আসতাম ম্যাডাম, কিন্তু ওই ওই একজন বলেই তো মুশকিল। প্লিজ প্লিজ ম্যাডাম, যদি একটু সময় দেন। নিজেকে প্রফেশনাল বলো, একটা কাজ তুমি টানি করতে পারো না। না না ম্যাডাম, আরে কাউকে সরানোর হলে তো 48 ঘন্টা কেন, 2 ঘন্টার মধ্যেই সরিয়ে দিতাম। কিন্তু কিন্তু এটা তো সরানোর পরে আবার খুঁজে বার করা, তাই না? তার জন্যই। আর আমি কোনো কথা শুনতে চাই না। এরপর কথা বলার আমি সেকেন্ড চান্স তোমাকে দেব না সামন্ত। সরি সরি ম্যাডাম। স্যার মানে স্যার আমি পূর্বা বলছিলাম, ভিনতাল গভর্নমেন্ট হসপিটাল থেকে। এখানে আমার সঙ্গে কে কে থাকে, তারা কারা, তাদের নাম কি, এসব জেনে আপনার কি হবে? ডক্টর জেসি ভিমতাল থেকে কলকাতার একটা কানেকশন। ঘুরে ফিরে সন্দেহটা ওই দিকেই যাচ্ছে। মন বলছে ওনার বাড়িটাই হচ্ছে আসল জায়গা, ওখানে নজর রাখলে কিছু একটা হদিশ নিশ্চয়ই মিলবে। যদি সত্যি 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 ওই রাশি ফিরে আসে, একবার যদি আমি ওকে হাতে পাই, তাহলে আমি নিজে হাতে ওকে গলা টিপে মারবো। ব্যস্ত আছিস সুজি? না না, এসো না। কি জানিস তো, অস্মির জন্য না মনটা একদম ভালো নেই, অথচ দেখ না কারোর সঙ্গে শেয়ারও করতে পারছি না। তাই ভাবলাম যে একটু কথা বলে হালকা হই। আসলে অস্মিকে নিয়ে না আমিও খুব চিন্তায় আছি। সামনে দিদি শুধু দিদির কথা জিজ্ঞেস করছে, তো রেস্টলেস হয়ে যাচ্ছে, ওকে আর সামনে হয়ে যাচ্ছে না। আর আমি তো কিছু বুঝতে পারছি না যে কি বলবো, আমার তো কিছুই মনে নেই। ব্যাপারটা কি আগের মতোই আছে? মানে কেউ কিছু বললেও তোর মনে পড়ছে না? হ্যাঁ দেখো না, এত হেল্পলেস লাগছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে দেখো, অস্মি যে হাজবেন্ডের কথা বলছে, সে কে, তার নাম কি, আমার কিছু মনে নেই। আর
ডিস্টার্বড হয়ে আছে যে আমি আমার প্রবলেমটা নিয়ে ডিসকাস করতে পারছি না, কিন্তু এই সময় অশ্মির হাজবেন্ড ওর কাছে কেন নেই? আমার কাছে কোনো আনসার নেই। তুমি কি জানো কেন? তোর মতোই আমিও অনেক কেনর উত্তর জানি না। তুমি জানো না আর আমি মনে করতে পারছি না। কিন্তু কিন্তু মাসিমণি, মমের তো অনেক ক্ষমতা। মম তো চাইলেই ওর হাজবেন্ডকে এই সময় ওর সামনে এনে দিতে পারতো, আর ওর হাজবেন্ড ইজ দ্য বেস্ট পার্সন যে ওকে এই সময় সামলাতে পারতো, তাই না? আই আন্ডারস্ট্যান্ড বুঝি। দেখ, তুই আর আমি যেমন অনেক কেনর উত্তর জানি না, তেমনি অনেক কেনর উত্তর হয়ও না। এই কথাবার্তা, এই কথাগুলো আমি বিশ্বাস করি না। অ্যাটলিস্ট মাসিমণি, আমি না এই কোয়েশ্চেনটার আনসার এনি হাও বার করে ছাড়বো। আর তুমি ভেবো না যে এটা আমি আউট অফ ইম্পালশন বলছি। আমি আসলে অশ্মির এই অবস্থাটা না দেখতে পাচ্ছি না। বুঝি এই ব্যাপারে কোনো দরকার নেই তো, তোমার কোনো হেল্প এই বিষয়ে দরকার নেই। আমি নিজে গিয়ে মমকে জিজ্ঞেস করবো এই বিষয়ে। আমি জানি, আমার মন বলছে অশ্মির বাচ্চাটার সাথে খারাপ যা কিছু হয়েছে তার পেছনে মায়ের হাত আছে। এটা স্বাভাবিক হতে পারে না। রাশির মতোই অবলা রায় ষড়যন্ত্র করে বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। ভগবান, মানুষ কতটা নিচে নামলে নিজের উত্তরাধিকারকেও এভাবে রাশির মতো হতে পারি না? কেন আমার প্রতিভাটা ওর মতো নয়? কেন আমি এত দুর্বল? আমি আর পারছি না নিজের সাথে প্রতিটা মুহূর্তে প্রতারণা করে করে। আমি ক্লান্ত, আমি আর পারছি না। লাগছে তোমার? চোখগুলো বসা বসা। কখনো কখনো যখন মনে হয় আমার থেকে অসহায় আর কেউ নেই, তখন নিজের সাথে অভিনয়টা ঠিক করে উঠতে পারি না। মনের মধ্যে যত কষ্ট, যদি সাহস দেখাতে না পারে তাহলে অবলা রায়ের গোলামি করে সারা জীবন কাটিয়ে দিতে হবে। দিনের পর দিন চোখের সামনে একটার পর একটা হয়ে যাওয়া অন্যায় দেখে যাবে, কিচ্ছু বলবে না, মুখ বুজে থাকবে, সব সহ্য করে যাবে। আমার আজকাল খুব ভয় করে, জানো, আমার মনে হয় ওনার পাপের ছায়া আমার ছোট্ট তুজোটার উপর যেন না পড়ে, আমার তুজোটার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এসব কি বলছো বৌমনি? কি আর বলতে পারি বলো তো? কি বলতে পারি? কোনোদিনও কি
অপলা রায়ের কাছ থেকে মুক্তি পাবো? কে জবাব দিতে পারে বলো? একজনই পারত, রাশি। রাশি নেই, কোথায় চলে গেছে আমাদের ছেলে জানি না, কেউ জানি না রাশিটা কোথায় চলে গেছে। শুধু শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন রাশি চলে আসে। রাশি তুই যেখানে থাক চলে আয়, ফিরে আয় আমাদের কাছে রাশি, ফিরে আয়। হ্যাঁ দেব, আমি বলছি রাশি। বলছি যে তুমি আজকে আমার সাথে একবার দেখা করতে পারবে? সে তো পারবো, কিন্তু হঠাৎ এভাবে কোনো প্রবলেম? আরে প্রবলেম মানেই তো বিপদ, আর সেটা যে কোনো মুহূর্তে হতে পারে। আমি সেই জন্যই তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা? সেগুলো এখন ফোনে বলা সম্ভব নয় দেব। তাছাড়া আমি তোমাকে একটা জিনিস দেব। ঠিক আছে, কিন্তু কোথায় দেখা করতে হবে বলো? এমন একটা জায়গায় যেখানে সচরাচর কেউ আসে না, বাইপাসের ধারে পলাশডাঙ্গা ক্রস করে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, দেখবে ওখানে গিয়ে একটা মাঠ আছে, আর মাঠের পেছনেই একটা পুরো বাড়ি আছে। ওখানে ওখানে তুমি আসবে, তাই তো? ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে পৌঁছে যাব, কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না তো? লোকের নজর এড়াতে অন্ধকার থেকে ভালো আর কি হতে পারে দেব? আর শোনো, আমার যদি পৌঁছতে একটু লেট হয় তাহলে তুমি কিন্তু আমার জন্য ওয়েট করো। যতই দেরি হোক আমি আসবই। সে তো আমি জানি, কিন্তু খুব সাবধানে রাশি। তোমাকেও একই কথা দেব, ভুলে যেও না। মান্নাতের পেছনে কিন্তু এখনো কেউ ফলো করা শুরু করে। আর তোমার পেছনে অপলা রায়ের লোক লেগে আছে, তাই একটু বুঝে শুনে এসো। শোনো, কেউ যেন কোনোভাবে কিছু টের না পায়।